12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে অনুষ্ঠিত হইল ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এইখানে আমরা দেখতেছি বিএনপি ব্যাপক পরিমাণ জনপ্রিয়তার সাথে ভূমিধস, আমাদের নিউজ চ্যানেলগুলো বলতেছে যে ভূমিধস বিজয়। মূলত আসলে ভূমিধস, প্রচুর পরিমাণে আসন তারা জিতছে। তাদের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী যারা ছিল সেটা হচ্ছে জামাত ইসলাম। বাংলাদেশে আরেকটা দল আছে যেটা এখন আমরা দেখতেছি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেছে না বা করতে পারতেছে না, নিষেধাজ্ঞা বা যাই হোক। ওই দলটার সাথে অর্থাৎ আওয়ামী লীগের সাথে বিএনপির আমরা যদি বাংলাদেশের অতীত ইতিহাস দেখি, সবচেয়ে আসলে টাফ কম্পিটিশনগুলো আমরা দেখছি এর আগে নির্বাচনগুলোতে। এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নাই, তো এইখানে জামাতের জন্য একটা বড় ফিল্ড তৈরি হয়েছে। আমরা দেখছি যে এককভাবে তারা 68টা সিট পাইছে এবং দলীয়ভাবে 77টা, মানে অঙ্গ সংগঠন নিয়ে এনসিপি আরও যারা যারা আছে, মোট 11 দলীয় জোট। অনেকে এটা বলতে পারে যে আসলে জামাতরে যেরকম দেখলাম যে একটা আগ্রাসী অবস্থা, তারা সরকার গঠন করতে পারে এরকম একটা বিষয়, সেই জায়গায় এত কম পাইল। বিষয়টা হচ্ছে জামাত দীর্ঘদিন নিষিদ্ধ অবস্থায় ছিল। 13 সালে তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং 24 সালে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হয়। একটা লম্বা সময় তাদের দলীয় কার্যক্রম একেবারে বন্ধ। সেই জায়গা থেকে লাস্ট 17 মাসে এই দলটা এমন জাদু দেখাইছে যার মাধ্যমে 68 সিট তারা নিজেরা নিতে পারছে ডিরেক্টলি। একটা দল দীর্ঘদিন এইরকম ব্যাকফুটে থাকার পরেও আসলে এত কম সময়ে আমরা দেখছি যে 17 মাস মতো সময় পাইছে জামাত হাতে। 17 মাসের ভিতরে তারা তাদের শরিকদের নিয়ে প্রায় 77টা সিট সংসদে একটা ভালো অবস্থানে তারা চলে আসছে প্রধান বিরোধী দল হিসাবে। আমরা দেখছি নাঙ্গল যেটা আছে জাতীয় পার্টি, রংপুর অঞ্চলে, মানে আমি তো অন্তত দেখছি লাস্ট নির্বাচনগুলোতে, মানে আপনি যেটাই বলেন যে নির্বাচন যেমনই হয়েছে, প্রশ্নবিদ্ধ হোক বা যেমনই হোক, রংপুর অঞ্চলে নাঙ্গলের কিছু সিট থাকে। আমরা সেটা এবার দেখতেছি না, মানে নাঙ্গল স্থায়ীভাবে এই 5 বছরের জন্য আমরা দেখতেছি যে সংসদে তাদের অংশগ্রহণ নাই, নাঙ্গলের অবস্থা খারাপ। হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পরে আমরা দেখতেছি যে জাতীয় পার্টির অবস্থা একেবারেই নড়বড়ে। এনসিপির কথা বলাই লাগে, একদম সদ্য জন্ম নেওয়া একটা দল। আমরা দেখছি জুলাই আন্দোলনের পরেই এই দলটা মূলত তাদের আত্মপ্রকাশ করে। 1 বছর এখনো হয় নাই, তাদের জন্মদিন হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025, মানে 1 বছরও পুরো হয় নাই। তো 1 বছর না হওয়া একটা দল, এবং নিবন্ধনের বিষয়টা আপনি খেয়াল করেন যে নিবন্ধন পাইছে 17 নভেম্বর 2025, মানে এই দিন কয়েক মাস আগে। এত কম সময়ে তারা 30টা সংসদীয় আসনে প্রার্থী দাঁড় করাইছে এবং 6টাতে জিতেও গেছে। এটা দুর্দান্ত একটা ব্যাপার। বিএনপির একজন আছে এবং এনসিপির একজন আছে, এই দুজন রেকর্ড করছে। আপনি নিউজে হয়তো বা দেখছেন যে তাদের অঞ্চলের যেই আসলে কেন্দ্রগুলো আছে, ভোট কেন্দ্রগুলো আছে, এগুলাতে একটাতেও হারে নাই। আমি কার কার নাম বলতেছি আপনি বুঝতে পারছেন, বাবর সাহেব এবং আমাদের হাসনাত আবদুল্লাহ, এই দুজন। মানে এইটাও একটা বিরাট রেকর্ড। জামাত আসন কম পাইলেও ওভারঅল কিন্তু তারা ভোট বেশি পাইছে। মোট ভোটের প্রায় 40% তারা এবং তাদের যে জোট আছে এটা পাইছে। জামাত আমরা দেখছি যে অনেক আগে থেকেই পিআর পদ্ধতির কথা বলে। পিআর পদ্ধতির বিষয়টা জামাত বুঝতে পারছিল, এই কারণেই তারা পিআর পিআর করছে, যদিও এটা হয় নাই। এটা হইলে জামাতের লাভ হইতো। আপনি দেখেন 40% যখন সে এখন ভোট পাইছে, তো সংসদে যদি 300 আসন আমরা ভাগ করি, 3 4 12, 120টা আসন কিন্তু সে অনায়াসে পাইতো যদি পিআর পদ্ধতিতে হইতো। যদিও এটা বাতিল করে দেওয়া হয়েছে, কারণ বিএনপি জানে তার অবস্থানটা কি এবং চারিদিকে বিএনপি এটা মানে নেই, এবং সেই অনুযায়ী আমরা দেখতেছি বিএনপির রেজাল্টও আসছে। জামাতের সাথে বিএনপির প্রার্থীদেরও বেশ কিছু জায়গায় আমরা খুব ভালো কম্পিটিশন দেখছি। এর আগে 1991 সালে জামাত সর্বোচ্চ 18টা আসন পাইছিল, এবং এর পরের যে নির্বাচন ছিল 2001, এইখানে আমরা দেখি যে জামাত পাইছিল 17টা সিট, মানে 17 18 সর্বোচ্চ সিট ছিল। এখন এইবারের সংসদে এটা সর্বোচ্চ, যদিও আওয়ামী লীগ থাকলে এত সিট হয়তো বা পাইতো না, কারণ আওয়ামী লীগের একটা বড় দল, আওয়ামী লীগেরও সমর্থক আছে, সে আপনি যাই বলেন না কেন। আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় দল। আর জামাতের অবস্থানও তৈরি হচ্ছে, এবং এনসিপি যেভাবে আগাচ্ছে, আমি যেটা বললাম যে এত কম সময়ে 1 বছরও হয় না এই দলটার এত জনপ্রিয়তা বাড়তেছে, বিশেষ করে তরুণ প্রজন্ম, শিক্ষিত মানুষজনের ভিতরে এই দলটার প্রতি আসলে আলাদা একটা আগ্রহ আছে। এই দলের যদি সততা ঠিক থাকে এবং এই দল যদি তার আসলে সেই ন্যায় নিষ্ঠা নিয়ে সামনে আগাইতে পারে, তাইলে এই দলও একসময় বাংলাদেশের সরকার গঠন করতে পারে। তবে নির্বাচনের ফলাফল যাই হয়েছে, মানে সমস্যা নাই। আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি সরকার গঠন করবে, এবং সেই দিকে আমরা দেখছি যে দেশ আগাচ্ছে। তবে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের গণভোটে আমরা দেখতেছি যে হ্যাঁ পাশ করছে, প্রায় 68% মানুষ হ্যাঁ এর পক্ষ নিছে, যেটা আমাদের জন্য ভালো ব্যাপার। আমরা এখন পরিবর্তন দেখতে পাবো। আমি বেশি এক্সাইটেড আসলে বেশ কিছু বিষয় নিয়ে, মানে বিশেষ করে এখন যেটাতে নিয়ে আমি বেশি এক্সাইটেড সেটা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদের বিষয়টা। যেহেতু এইখানে যে উচ্চকক্ষটা আছে, উচ্চকক্ষে মূলত ওই ব্যক্তিরা নিয়োগ পাবে যারা হচ্ছে, আমরা দেখতেছি যে মোট ভোটের পার্সেন্ট অনুযায়ী মূলত এটা পিআর পদ্ধতিতে হচ্ছে। আমি যেটা বললাম যে জামাত প্রায় 40% ভোট পাইছে, জামাত এবং তাদের যে শরিকরা আছে, তাদের জোটের লোকজন।
এখন 40% হওয়ার কারণে সেইখানে প্রায় 40 জন মেম্বার জামাত এবং এনসিপি এবং তাদের যে 11 জন সদস্য আছে, মানে 11টা দল আছে, তাদের থেকে যাবে। বিএনপির ক্ষেত্রে এটা আমরা দেখি 54% মতো। এখন 54% আমরা দেখি যে 54% হচ্ছে, যেহেতু 100 জন থাকে তো 54 জনই যাবে, আর স্বতন্ত্র এবং অন্যান্য যারা আছে তারা অল্প কিছু সিট ওইখানে পাবে। ওই বিষয়টা দেখার মতো হবে। আমরা এখন চারিদিকে এরকম কিছু ব্যক্তিরা দেখতেছি যারা বিভিন্ন জায়গায় নির্বাচনে হেরে গেছে, তাদেরও হয়তো আমরা দেখব যে তারা উচ্চকক্ষে আছে এবং নীতি নির্ধারণের যে বিষয়গুলা, আগে যেরকম একটা আইন খুব দ্রুত পাশ হয়েছে, এটা এখন একটু সময় লাগবে, আরও যাচাই বাছাই হবে, এই বিষয়টা আমার মনে হয় যে জমবে ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত। এতে কি হয়, মানে যেই পাওয়ারে থাকা ব্যক্তি আছে, যে প্রধানমন্ত্রী থাকে, সে মূলত এটার ফায়দা নিতে পারে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি দেখবেন যে এরশাদের যখন পতন হয়, এরশাদের পতনের পেছনে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজনেরই কন্ট্রিবিউশন আছে। তারা একসাথে মূলত এরশাদ বিরোধী তখন আন্দোলন করছে। যাই হোক, 91 সালে যে নির্বাচনটা হয়, ওই নির্বাচনটা মূলত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল এবং ওই 91 নির্বাচনের বাংলাদেশের সবচেয়ে ক্লিন নির্বাচনগুলোর একটা হিসেবে ধরা হয়। ওই নির্বাচনে বিএনপি জিতছিল 91 সালে। এরপরে আরেকটা উদাহরণ আমি আপনাদের দিতে পারবো। আপনি যদি খেয়াল করেন, 1996 নির্বাচন, এই 96 নির্বাচন কিন্তু দুইটা হয়েছিল। প্রথম নির্বাচনে মূলত বিএনপির অধীনে নির্বাচনটা হয় এবং ওই নির্বাচনটা বেশিরভাগ দলই বয়কট করছিল। আপনি একটু ইতিহাস ঘাটলে দেখতে পাবেন, সেইখানে 300টা সিটই জিতছিল বিএনপি। এখন 300টা সিট কি জিতা সহজ তাই হয়? এটা মূলত বেশ সমালোচিত একটা নির্বাচন ছিল। এরপরে ওই বছরই আবার নির্বাচন দিতে হয় বিএনপির দ্বারা এবং আমরা দেখি যে ওইখানে পাশ করে আওয়ামী লীগ। মূল কথা আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে পাওয়ারে থাকা লোক যদি নির্বাচন অনুষ্ঠিত করে তাইলে ঝামেলা হয়, ওইটা মূলত সমালোচিত হয় এবং বিপক্ষে থাকা যে দলগুলো আছে ওগুলো আসলে গ্রহণ করতে চায় না। এর সুযোগটাই কিন্তু নেওয়া হয়েছিল আগের সরকারের মেয়াদে। আপনি দেখছেন যে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়মকানুনগুলো ছিল এগুলো বাতিল করে দেওয়া হয়েছিল এবং ওর ফলাফল আপনি দেখছেন যে 2024 পর্যন্ত টানা এক সরকার। এখন যেহেতু হ্যাবট পাশ করছে বলেই মূলত এই ধরনের কথাবার্তা বলতেছি আমি। এখন এই ধরনের সমস্যা আশা করি থাকবে না। সামনের দিকে সংবিধান পরিবর্তন করতে গেলেও দেখা গেল যে গুরুত্বপূর্ণ সংবিধান পরিবর্তন করতে গেলে গণভোটের আয়োজন হবে। এর পাশাপাশি এখন নিম্নকক্ষ উচ্চকক্ষ থাকার কারণে এবং ওই যে পিআর পদ্ধতিতে যেহেতু মেম্বারগুলা সিলেক্ট হবে, তাই আসলে বিরোধী দল বলেন বা সরকার দল বলেন, প্রত্যেকেই আসলে খুব কি বলা যায় এটারে, যে একটা আইন পাশ করা বা একটা নিয়মরে যদি নতুন করে সামনে আনতে হয় তাহলে একটু বেশি কাঠখড় পোড়াইতে হবে। তো সব মিলেই একটা ভালো ব্যাপার। আমি মনে করতেছি যে এই নির্বাচনটা একটা ভালো নির্বাচন ছিল। আমরা আসলে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক, তারা আসলে দেশের জন্য কাজ করুক। মূলত বাংলাদেশ নিয়ে আমাদের চিন্তা করতে হবে, কিন্তু বাংলাদেশের পলিটিক্স এমন হয়ে গেছে যে বিরোধী দলের কেমনে দমানো যায় এইরকম একটা চিন্তা ভাবনা। তো যদি একসাথে মিলেমিশে কাজ করা যায় তাইলে মূলত বাংলাদেশে, আমাদের দেশে মানে সমস্যার অভাব নাই, মানে প্রচুর সমস্যা। আপনি হেলথ ধরেন, এডুকেশন সিস্টেম, আমি তো এডুকেশন সিস্টেমটারই আসলে পুরো পরিবর্তন করার পক্ষে। পুরা না, মানে অনেক পরিবর্তন। এডুকেশন সিস্টেম নিয়ে প্রচুর কাজ করতে হবে, মানে আমাদের বাস্তববাদী এডুকেশন লাগবে। যাকে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। বহুত জায়গা আছে যেগুলো নিয়ে আমাদের আসলে কাজ করতে হবে এবং এটা তখনই সম্ভব হবে যখন আমাদের পলিটিক্যাল পার্টিগুলা একসাথে হয়ে কাজ করবে। বিশেষ করে আমাদের যে লিডারগুলো আছে উচ্চমহলে, পাওয়ার ভাই অন্যরকম জিনিস, মানে ক্ষমতা কেউ ছাড়তে চায় না। ক্ষমতায় যখন একবার মানুষ উঠে যায় ওই জায়গায়, আসলে ওই জায়গায় প্রচুর টাকা আছে, প্রচুর সম্মান আছে, সুযোগ আছে চারিদিক কন্ট্রোল করার, এই কারণে পাওয়ার ছাড়তে চায় না। এই পাওয়ার ছাড়ার মানসিকতা রাখতে হবে। নিউট্রাল একটা অবস্থা থেকে মূলত বাংলাদেশের জন্য করার চিন্তা করতে হবে, তাইলে বাংলাদেশ আগাবে। দেখা যাক, একটা নতুন বাংলাদেশের দিকে আমরা হয়তো বা আগাচ্ছি, অথবা দেখা যাক, সময় বলে দেবে।